আচ্ছা, আমি মৌসুমী শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। আচ্ছা আপু, আমরা যতটুকু জানি যে আপনি কোন এক সময় ভিপি ছিলেন, সে ব্যাপারে যদি আমাকে আমি একটু বলতেন। রোকেয়া হল থেকে 2019 সালে নুরুল হক নূর যখন নির্বাচন করেছিলেন, তখন আমিও রোকেয়া হলের মানে এই হলের হয়ে নির্বাচন করেছি। তো তখনও একটা আমেজ ছিল। 28 বছর পরে, তখন 90-এর পরে 19 সালে নির্বাচন হয়েছিল। তো আমরা ডাকসু কি জানতাম না, আমরা পেয়েছিলাম ডাকসু নির্বাচন। তো তখন জানেন যে ফ্যাসিস্ট আমল ছিল। তো তখন ছাত্রলীগের বাইরে, আওয়ামী লীগের বাইরে আসলে ওইভাবে প্রচারণা থেকে শুরু করে কোনো কিছুরই সুযোগ ছিল না। এমনকি ছাত্রদল সহ অন্যান্য দল তখন প্যানেল দেওয়ারই সাহস পায়নি বা পূর্ণাঙ্গ প্যানেল দিতে পারেনি। তখন একচাটিয়া একটা প্রভাব ছিল। কিন্তু এই যে জুলাই পরবর্তী অভ্যুত্থানের পরে আপনার যে নতুন বাংলাদেশ আমরা বলি, যেটা যারা আমরা বাংলাদেশ এবং বাংলাদেশের সার্বভৌমত্ব ধারণ করি, তো তারা এখন স্বাধীনভাবে আর কি এই নির্বাচন করার সুযোগ পেয়েছে। এবং এটার উৎসব আমেজ অন্যরকম, যেখানে আপনার হচ্ছে সবাই সমান, নিরপেক্ষ, এরকম একটা ব্যাপার বিরাজ করতেছে ক্যাম্পাসে। আর এই যে এত বছর পরে এরকম অবস্থায় হচ্ছে, এটার জন্য যে একটা উৎসব আমেজ, এটা অন্যরকম, আমাদের সময়ের চেয়েও এখন অন্যরকম। আপনারা দেখেছেন যে জুলাইয়ে যে অভ্যুত্থানটা হয়েছে, তখন নারীরা কিন্তু ঢাল হিসেবে ছিল। যখন আমি দেখেছি মা তার ছেলেকে হেল্প করতেছে, বোন তার ভাইকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার সহপাঠীকে, আমরা নিজেরাও করেছি, আমাদের পুরুষ সতীর্থদেরকে উদ্দীপনা দিয়েছি। তো নারীরা যদি ঢাল হিসেবে না থাকতো, আন্দোলন আসতো না। এমন হয়েছে যখন কমপ্লিট শাটডাউন হয়েছে, তখন পুরুষরা বেরই হইতে পারে নাই, কিন্তু নারীরা বের হয়েছে, নারীরা সামনের কাতারে থেকে সাহস জুগাইছে। কিন্তু পরবর্তীতে আপনি দেখেন, আপনি ডাকসুর প্যানেল দেখেন, প্রতিটা প্যানেলে নারী শিক্ষার্থী 13%, 33%, 20%, 30%-এর উপরে কোনো প্যানেলেই নারীরা নাই। এই যে কেন নাই? কারণ নারী যখনই ভিজিবল, নারী যখনই দৃশ্যমান, তখনই তাকে বিভিন্ন ধরনের শেমিং করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে। আপনার একটা মানে বাস্তব উদাহরণ হচ্ছে, আপনার জুলাই পরবর্তীতে আপনার এই কেন্দ্রীয় লাইব্রেরির সামনেই এক মেয়ের, বিশ্ববিদ্যালয়ের এক মেয়ের পোশাক নিয়ে বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারী তাকে হয়রানি করে, এবং সে কি পোশাক পরবে সেটা সে নির্ধারণ করে দেয়। পরবর্তীতে সেই মেয়ে কিন্তু সেটার প্রতিবাদ করে, এবং তার জন্য তাকে বিভিন্ন হয়রানি হইতে হয়। এবং অপরাধীকে আইনের আয়ত্তে আনার হওয়ার পরে গুপ্ত সংগঠনের পদধারী কিছু নেতাকর্মীরা, জিহাদি জনতা, তারা জিহাদি স্লোগান দিয়ে রাতের বেলাতেই হেনস্থাকারীকে মালা পরিয়ে নিয়ে আসা হয়। তাহলে দেখেন, যে কর্মচারীর কাছে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মানে সেফ না, সেই বিশ্ববিদ্যালয়ের মানে নারী শিক্ষার্থীরা কতটা সেফ, কতটা মানে হচ্ছে, হেনস্থা হচ্ছে, সেটা দেখেন। তো আমার যেটা মনে হয় যে এই যে একটা কর্মচারী করলো, সেখানে কিন্তু দৃশ্যমান ছিল জিনিসটা। তো প্রশাসনের উচিত ছিল কিন্তু যে এই যে লিঙ্গভিত্তিক যে আচরণ, আমি আমার নারী সহপাঠীর সাথে কীভাবে আচরণ করব, নারী শিক্ষিকার সাথে কীভাবে আচরণ করব, এমনকি শিক্ষক, সহপাঠী, কর্মকর্তা, কর্মচারী সবারই একটা আচরণবিধি আছে। তো এই আচরণবিধি যখন লঙ্ঘন হয়, আমার মনে হয় প্রশাসন চাইলেই কিন্তু একটা ব্যবস্থা নিতে পারে। এই যে কালকে যে হেনস্থা হলো, একটা শিক্ষার্থী আর একটা শিক্ষার্থীর বিরুদ্ধে রিট করতেই পারে, তার বৈধতা অবৈধতা নিয়ে সে চ্যালেঞ্জ করছে, সেটা কিন্তু আলাদা বিষয়। সেটা আইনের, সেটা একটা প্রসেসিং আছে, সেই প্রক্রিয়ায় সেটা সম্পন্ন হবে। কিন্তু তার জন্য তো আপনি তার বডি শেমিং করতে পারেন, তার পোশাক নিয়ে কথা বলতে পারেন না। যে মুক্ত বাংলাদেশ আমরা জুলাইয়ের পরবর্তীতে দেখেছিলাম বা চাইছিলাম, নারীরা মুক্ত থাকবে, মুক্তভাবে কথা বলতে পারবে, তার পোশাক নিয়ে কেউ কথা বলবে না, তাকে কেউ হয়রানি করবে না, সেটা আমরা পাচ্ছি না। নারীরা আন্দোলনে ঠিকই ছিল, কিন্তু সে তার স্বাধীনতা পাচ্ছে না। সে স্বাধীনতার মানে সহজ যোদ্ধা, কিন্তু স্বাধীনতা তার জন্য না। তো এই যে বিষয়টা দেখেন, কালকে যে মেয়েটাকে, যে ছেলেটা আপনার এই যে গণধর্ষণের মতো একটা হুমকি দিয়েছে একটা নারীর জন্য, সেটা খুবই বিপজ্জনক। এবং অনেক নারী শিক্ষার্থী এটার জন্য কিন্তু আতঙ্কগ্রস্ত। কিন্তু দেখেন, আচ্ছা দেখেন, তো সেখানে কিন্তু প্রশাসন, সেই আলী হোসেন কিন্তু মহসিন হলের শিক্ষার্থী, তার পরিচয় আছে, হলে আছে, বিশ্ববিদ্যালয়ে আছে, কিন্তু তারপরেও প্রশাসন কিন্তু নির্জীব, মানে নিষ্ক্রিয়। এমনকি তার সংগঠনও নিষ্ক্রিয়, তার বিরুদ্ধে কোনো সাংগঠনিক পদক্ষেপ নেয় নাই।